হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কোনো টিপসের ভিডিও নয়, কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের হোক কিংবা হাজব্যান্ডের অফিসের জন্য তোমরা এই টিফিনটা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নেবে। আর যতটা লবণ লাগবে তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি, অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মেখে নেব। তো দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এই ময়দাটাকে এখন 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। ব্যাস, মাখিয়ে তোমরা কিছু সময় এইভাবে করে রেখে দেবে ঢাকা দিয়ে। তারপরে কিছু সবজি আমি এখানে অ্যাড করব। সবজির মধ্যে এখানে একটা আলু দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে উপরে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে আলু ব্যবহার করছি, তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারো, বা আলুটা যদি তোমরা হাত দিয়েও কিন্তু বটির সাহায্যে তোমরা ছোটো ছোটো করে কেটে নিতে পারো। তো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। তোমরা গাজর বা বাঁধাকপি এগুলো থাকলে এগুলোও কিন্তু এখানে অ্যাড করতে পারো। পরে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা ঠিক যেরকম খাবে সেরকম পরিমাপে কাঁচা লঙ্কা কেটে নেবে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো গ্রেট করা আলুটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেরকম আলু ভাজা করি না, পুরো আলুটাকে খুব ভালো করে এখন ভেজে নেব। আর যখন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিলাম দুটো ডিম আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্প করে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পরে এই ডিমটাকে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর ডিম আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে বিভিন্ন সবজিও অ্যাড করতে পারো এর মধ্যে। এরপর দেখো ময়দাটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে একটা রুটি বেলে নিয়েছি। মাঝখানে পুরটাকে দিয়ে দেওয়ার পরে দুপাশে যে ফাঁকা রয়েছে হালকা করে একটু জল দিয়ে হাত দিয়ে চেপে দিলাম, যাতে ভেতরের পুরটা কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে, নয়তো ভাজতে গেলে ভেতরের পুরটাও বাইরে বেরিয়ে যেতে পারে। তো এরপর দেখো কড়াইতে তেল গরম করে হালকা আঁচে আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টে উল্টে আমি এগুলোকে ভেজে নেব। নয়তো খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে এগুলোর বাইরেটা পুড়ে যেতে পারে। হালকা মিডিয়াম আঁচে তোমরা এগুলোকে ভেজে নেবে। এই তো ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে। খুব সহজে চটজলদি খুব অল্প উপকরণে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট তোমরা স্কুলের বাচ্চাদের কিংবা হাজব্যান্ডের অফিসের জন্য রেডি করে দিতে পারো। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, জলের বোতল নিয়ে। আমরা জলের বোতল তো সবাই ব্যবহার করে থাকি, সেটা স্টিলের হোক কিংবা প্লাস্টিকের, যে ধরনের বোতলই হোক না কেন, অনেক সময় এই ঢাকনাটা কী হয়, ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়। আর যখন লুজ হয়ে যায় তখন এর মধ্যে থেকে জল বেরোতে থাকে। বাড়ির বাইরে যখন আমরা বেরোই ব্যাগে করে একটা জলের বোতল যখন সঙ্গে করে নিয়ে যাই, আর সেখান থেকে যদি জল বেরোতে থাকে ভেতরে থাকা জিনিসপত্র সমস্ত কিছু ভেজে যায়। তো তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই সুন্দর সুন্দর জলের বোতলগুলো তো আমাদের ফেলতে ইচ্ছে করে না, তোমরা না ফেলে দিয়ে তোমরা এইভাবে করে ব্যবহার করতে পারো, তাহলে ভেতরে জলটা কোনোভাবে আর বাইরে আসবে না। নিয়ে নিতে হবে গার্ডার। তো দেখো এই ধরনের যে সরু পাতলা গার্ডারগুলো, একদম সরু যেহেতু গার্ডারগুলো, আমি এখানে 3টে গার্ডার ব্যবহার করছি, একটু যাতে মোটা হয়ে যায়। তো গার্ডারগুলো মুখের মধ্যে এইভাবে করে যদি আটকে নিয়ে এরপরে যদি ঢাকনাটাকে বন্ধ করে দিই, তাহলে এর মধ্য থেকে আর একটুও জল বাইরে বেরোবে না। আর এই বোতলগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো, আর ব্যবহার করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। এইভাবে করে বোতলগুলোকে না ফেলে দিয়ে তোমরা এই বোতলগুলোকে পুনরায় ব্যবহার করতে পারো। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট হলেও তোমাদের অনেক কাজেও লাগতে পারে। তো এই ধরনের দেখো প্লাস্টিকের যে ছাঁকনিগুলো, এগুলো তো সবাই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। চা দুধ এগুলো ছাঁকার জন্য ব্যবহার করতে করতে অনেকটা নোংরা কালো টাইপের হয়ে যায়, তখন এগুলো দেখতেও ভালো লাগে না। তো তার জন্য তোমরা কিভাবে পরিষ্কার করবে, এগুলোকে তো পরিষ্কার করতে হবেই মাঝে মধ্যে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। দেখো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে দিলাম বেকিং সোডা, অল্প করে বেকিং সোডা দিয়েছি, সেই সঙ্গে দেবো কোলগেট। তো আমরা ব্রাশ করার যে কোলগেট ব্যবহার করে থাকি সেই কোলগেটটাই দেখো এই জলের সঙ্গে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। জলটা যেহেতু গরম আছে তোমরা চামচ দিয়ে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর দেখো ছাঁকনিটাকে ডুবিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো, যতক্ষণ না জলটা ঠান্ডা হয়। জলটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা ব্রাশ নিয়েছি, এবার ব্রাশ দিয়ে এগুলোকে ঘষে পরিষ্কার করে দেবো। তাহলে ভেতরে যেটুকু নোংরা আছে জমে আছে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে।
এরপর প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে কতটা নোংরা ছিল, এখন দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বাসন মেজে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিচেন সিঙ্কটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। তারপরেও কিছু কিছু জায়গা থাকে দেখবে যেগুলো পরিষ্কার করাটা সম্ভব হয় না। পরিষ্কার করলেও সেই সমস্ত গ্যাপই থেকে যায়, নোংরা জমা হতে থাকে। কলের এই গ্যাপগুলো যেগুলো আছে এর মধ্যেও নোংরা জমতে থাকে। তারপর দেখো জয়েন্টের যে মুখগুলো, এগুলো উপর আমরা পরিষ্কার করে নিই, কিন্তু সাইডের অংশগুলো দেখবে এগুলো অনেকটা পরিমাণে নোংরা জমা হয়ে থাকে, কালো হয়ে যায়। তো একদিনে হয় না, প্রত্যেক দিন হতে হতে একদিন দেখবে কালো হয়ে নোংরাগুলো বসে যায়। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা চিরুনি, আর চিরুনির সঙ্গে নিয়েছি একটা পুরনো মোজা। ছেঁড়া ফাটা এরকম মোজা নেবে, আর মোজার মধ্যে আমি চিরুনিটাকে ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে দেখো উপর থেকে আমি কিছুটা দিব ভীম লিকুইড। যে কোনো সাবানও তোমরা ব্যবহার করতে পারো। তো উপরে আমি দিয়ে দিলাম ভীম লিকুইড। ভীম লিকুইড না থাকলে তোমরা সাবানও এখানে ব্যবহার করতে পারো। ভীম লিকুইডটা দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এরপর দেখো যেই সমস্ত জায়গাগুলোতে আমাদের হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়, তো সেই সমস্ত জায়গাগুলো এইভাবে করে একটু চিরুনির সাহায্যে যদি ঘষে পরিষ্কার করে নিই, চিরুনি আর মোজা দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে দেখো জয়েন্টগুলোর মধ্যেও কিন্তু নোংরা জমা হয়ে থাকে। এগুলো নর্মালি এমনি হাত দিয়ে কচবাড়িতে পরিষ্কার করলে এই নোংরাগুলো কিছুতেই যায় না। চিরুনিটা যেহেতু একদম সরু পাতলা টাইপের হয়, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই যে ময়লাগুলো জমা হয়েছে এই জয়েন্টের ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো এই যে কলটা রয়েছে, কলটার কিছু কিছু গ্যাপের যে অংশগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা যায় না। তো এগুলো কিন্তু চিরুনি দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কলের যে নিচের দিকে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, যেগুলো ময়লা ভর্তি ছিল। তারপরে এই জয়েন্টের মুখগুলো দেখো একদম ধপধপ করছে, সাদা পরিষ্কার হয়ে গেছে, তার জন্য একদম ধপধপ করছে। তো এইভাবে করে তোমরা অবশ্যই যে সমস্ত জায়গা নর্মাল প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব হয় না, তো এই সমস্ত জায়গাগুলোতে তোমরা চিরুনি আর একটা মোজার সাহায্যে পরিষ্কার করে নিতে পারো। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, রসুন দেখো যখন আমরা ছাড়াতে চাই, রসুনের এই যে গোড়ার দিকের অংশটা একটু শক্ত হয়। শক্ত থাকার কারণে আমরা কি করি, নখ দিয়ে ভেঙে তারপরে খোসাটাকে ছাড়িয়ে ফেলি। তোমরা দেখবে বন্ধুরা, এই খোসাগুলো ছাড়াতে গেলে যেটা সমস্যা হয়ে যায়, নখের মধ্যে এই খোসাগুলো এমনভাবে ঢুকে যায়, তখন নখটা আমাদের ব্যথা করে, আর সেই ব্যথাটা সহজে ভালো হতে চায় না। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। যখন এরকম নখ ব্যথা হয়ে যাবে, তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর একটা স্টিলের চামচ দিয়ে হালকা করে একটু গরম করে নিয়েছি। তোমরা বুঝতে পারছো না গ্যাস ওভেনটা জ্বলছে না বন্ধ রয়েছে। এটা জ্বলছে কারণ জানলা দিয়ে যেহেতু খুব বেশি রোদ আছে, তো রোদের কারণে গ্যাস ওভেনটাকে জ্বলছে কিনা বোঝাই যাচ্ছে না। তো গরম চামচটা এইভাবে করে ব্যথার স্থানে হালকা হালকা করে একটু চেপে চেপে লাগিয়ে নেবে, দেখবে আরাম লাগবে, সেই সঙ্গে ব্যথাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ একটা গুরুত্বপূর্ণ টিপস। তো দেখো বন্ধুরা, অনেক সময় কী হয়, মোটা জামা কাপড় এই জিন্সের এগুলো একটু মোটাই হয়, আর মোটা জামা কাপড়গুলো সেলাই করতে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। সুচটা ঠিকঠাকভাবে ভেতরে যেতে চায় না, কারণ সুচের সামনের দিকটা অনেক সময় ভোঁতা হয়ে যায়, মরচে পড়ে যায়। তো তার জন্য কি করবে, নিয়ে নেবে একটা ছাঁকনি। স্টিলের যে ছাঁকনিগুলো সেগুলোই তোমরা এখানে ব্যবহার করবে। আর স্টিলের ছাঁকনির ওপরে এইভাবে সুচটাকে কয়েকবার ঘষে নিলে সামনের দিকটা অনেকটাই ছোচালো হয়ে যাবে, বা কোনো রকম যদি কোনো মরচে পড়ে থাকে, সেই মরচের ভাবটাও কিন্তু কেটে যাবে। এরপরে এই সুচটা দিয়ে যদি আমরা সেলাই করে থাকি, যে কোনো মোটা জিনিস খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। এপাশ থেকে ওপাশে এই সুচটা যেতে আর কোনো অসুবিধা হবে না। এই সুচটা দিয়ে এবার কিন্তু খুব সুন্দরভাবে সেলাই কিন্তু হয়ে যাবে। আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। আর টিপসগুলো যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।